এবং মমতা বন্দ্যোপাধ্যায় কবে জেলে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জেলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ ওদের শিক্ষা দীক্ষা হয় না। যাই হোক, এখন হেরেছেন, এখন হয়তো বুঝবেন। দলটাও থাকবে না, বাড়িটাও ভেঙে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন, তিহারে যেতে হবে, লাল টুসটুস চেহারাটা কালো হয়ে যাবে, রোগা আছেন, আর কত রোগা হবেন আমি জানি না, তবে আমি ভবিষ্যতে এদের ভালো দেখতে পাচ্ছি না। এই কেসে যদি কারো সব থেকে বেশি দোষ হওয়া উচিত বা কারো সব থেকে বেশি দোষ রয়েছে, সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায় দেখি। এত ঝাঁজ কোথায় গেল? এই ঋতব্রতর আমরা ফেসবুক লাইভে, ইউটিউবে, মোবাইলে কিসব কিসব ভিডিওতে ঝাঁজ দেখেছি। এবার রাজনীতির ঝাঁজ আমরা একটু দেখতে চাই। আরে অমিত শাহ তো সকাল বিকাল চায়ের সাথে এরকম দু চারটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হজম করার ক্ষমতা রাখে। যে সই বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যে চাঞ্চল্যকর ঘটনা সামনে এনেছে, সেই প্রসঙ্গে আজ তাপস রায় একটি পোস্ট করেন। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের বিধানসভা স্পিকারের কাছে, 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেলেন ঋতব্রত। আমি তাপস বাবুর এই পোস্টটা দেখেছি। দেখুন, 80 জনের মধ্যে যদি 52-53 জন যদি বেরিয়ে যায়, তাহলে ওই দলটার কিন্তু আর কিছু থাকে না। দলবিরোধী আইন এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তার কারণ হচ্ছে দলবিরোধী আইনের যে সংজ্ঞাটা রয়েছে, ব্যাখ্যাটা রয়েছে, সেখানে বলা হচ্ছে 2/3 একটি দলের মধ্যে যদি 3 ভাগ করলে যদি 2 ভাগ বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দলবিরোধী আইন তাদের উপরে প্রয়োগ হবে না। শুধুমাত্র তাই নয়, ওই 2/3 শতাংশ যাদের হাতে থাকবে ক্ষমতা, তার যিনি নেতা হবেন, তিনি কিন্তু ওই দলের এবার স্বত্বাধিকারী হয়ে যাবেন। তিনি চাইলে কিন্তু তৃণমূল কংগ্রেসের, আমি যদি ধরে নিই সন্দীপন বা আহ, আহ, ঋতব্রত, দুজনের মধ্যে যে কোনো একজন যদি দাবি করেন যে আমার হাতে বাকি 50 জন আছেন, সেক্ষেত্রে যেটা হবে, তৃণমূল কংগ্রেসের যে রাইটস, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শিফট হয়ে গিয়ে ওই দুজনের মধ্যে যিনি চাইবেন, ওনার ওই দলটা তখন যাকে নেতা মনে করবে, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর পাওয়ারটা চলে যাবে। এক্ষেত্রে কিন্তু মমতা যেমন রাজ্য হারিয়েছেন, বিধায়কের পদ হারিয়েছেন, সত্তা তো হারিয়েছেনই, এবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর পদটাও কিন্তু তার হাত থেকে চলে যাবে। তার সাধের তৃণমূলও কিন্তু আর তার কাছে থাকবে না। তৃণমূল ভেঙে খান খান। এবং এই মমতাই যদি না থাকেন, তাহলে তৃণমূল কংগ্রেস আর থেকেই কি লাভ? উদ্ধব ঠাকরে যেমন শিবসেনাটা আমরা মনে করতাম যে ঠাকরে পরিবারের হাতে হচ্ছে শিবসেনাটা, শিবসেনার মতো করেছিল। এখন যারা চালাচ্ছেন তারা, শিবসেনা হয়তো নামটা আছে, কিন্তু শিবসেনার ফ্লেভার তো আর পাওয়া যায় না। ঠিক সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যদি ক্ষমতা চলে যায়, তাহলে তৃণমূলের আর তৃণমূল তৃণমূল ফ্লেভারটাই একদম শেষ হয়ে যাবে। ঋতুব্রত এবং হুম। সন্দীপন দুজনকেই তো এই ঘটনার পর দল থেকে বহিষ্কার করে দেওয়া হুম। হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের একাধিক কাউন্সিলর, বিধায়ক, তারাও রীতিমতন হুম। পদ ছাড়ছে, মানে দলের সুপ্রিমোর ওপর থেকে আস্থা পুরোপুরি হারিয়ে ফেলেছেন দলের নেতাকর্মীরা। দেখুন, আমি ঋতব্রত খুব ভালো মানুষ, খারাপ মানুষ, ভালো নেতা, খারাপ নেতা, এতে যাচ্ছি না। কিন্তু একটা কথা আমাকে খুব নাড়া দিয়েছে ঋতব্রতর, এবং সেটা আমিও অনেকদিন ধরে ভাবছিলাম। সেটা হচ্ছে যে, দেখুন, পরপর দেখা যাচ্ছে যে এই দলে কেউ যদি চুরি চামারি করে, খারাপ কাজ করে, সেক্ষেত্রে তার কিছু হয় না। এর আগেও আরজি করের সময় আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ কিভাবে দিনের পর দিন আরজি করে নৈরাজ্য চালিয়ে গেছেন, কিডনি বিক্রির অভিযোগ এসেছে, মহিলাদের সঙ্গে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ এসেছে। একজন ডাক্তার, সেখানে কি হলো আমরা তো সবাই দেখলাম, কিন্তু সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রাখার চেষ্টা হলো। অথচ সেই ঘটনা নিয়ে যখন ডক্টর শান্তনু সেন, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এক সময়কার সাংসদ ছিলেন, যিনি তৃণমূলের কাউন্সিলর, তাঁকে দল সাসপেন্ড করে দিল। কেন? তিনি এসবের বিরুদ্ধে মুখ খুললেন। আজকে ঋতব্রতকে সাসপেন্ড করা হলো কেন? ঋতব্রত জানিয়েছেন যে সইগুলো তাঁদেরই নয়। আজকে বিরোধী দলনেতা হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছে, তাকে তৃণমূলের ভদ্রলোক বলা হয়, শোভনদেব বাবুকে। তো শোভনদেব বাবুকে যদি সবাই মিলে যদি সিদ্ধান্ত নিত, আমার মনে হয় না তৃণমূলে কারো আপত্তি থাকতো। তো আপত্তি থাকলেও সেটা আলোচনা করা যেত, কিন্তু দল প্রয়োজনই মনে করেনি তার জয়ী বিধায়কদের সঙ্গে কথা বলবে বলে। তো আজকে তারা অভিযোগ জানিয়েছেন তাদের সই চুরি হয়ে গেছে। এরপর তাদের নাম করে যদি তৃণমূল কংগ্রেস অন্য কিছু সেই সইটা দিয়ে খারাপ কাজ করে, তো তাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে, সেটা জানাবেন। তিনি জানিয়েছেন বিধায়ক হিসেবে, বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছেন। তো তাকে সাসপেন্ড করা হচ্ছে। যিনি চুরি করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পেয়ারের যিনি ভাইপো, তার চুরিটাকে তিনি সমর্থন করলেন, হয়তো তারও মদত ছিল সেখানে। অথচ চুরিটাকে মমতা সমর্থন করে গেলেন, চুরির বিরোধিতা যারা করলেন তাকেই করলেন।
তো ঋতব্রতর ব্যক্তিগত লাইফ নিয়ে আমি বলবো না, কিন্তু এই ক্ষেত্রে ঋতব্রত তো সঠিক কাজ করেছেন, একদম তিনি সঠিক কাজ করেছেন, এটাই তার করণীয় ছিল। তার এই সই নিয়ে আজকে যদি জমি জালিয়াতি হতো, কি হতো? এমনি তৃণমূলের লোকেরা জেল যাচ্ছে, এমনি তৃণমূলের লোকেদের ভয় আছে। ঋতব্রত একদম 100% ঠিক কাজ করেছেন এক্ষেত্রে। বলতে গেলে ভোটের ভরাডুবির পর তৃণমূলের অনেকেই তো এইটা জানাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি দলটা ভেঙে গেছে, এইটাই আপনি কতটা সমর্থন করেন বিষয়টা? একদম পিসি ভাইপো দুজনের ক্ষোভ রয়েছে। অভিষেক কে বলা হলো প্রথম দিন যেদিন মিটিং হলো, আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছিলাম, আমরা অনেকেই সাংবাদিকরা ছিলাম। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যিনি হারের নায়ক, যার জন্য হারলো, আইপ্যাক নির্ভর হয়ে গিয়েই তো দলটা আজকে হেরেছে, তাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন, মানে উঠে দাঁড়িয়ে হাততালি দাও। অনেকে দেননি, অনেকে বিরোধিতা করেছেন। তো সরাসরি এখন মমতা অভিষেক দুজনের উপরেই ক্ষোভ। আপনি যেটা আগের প্রশ্নটা করলেন তার উত্তর আবার দিই, সেটা হচ্ছে যে মমতা অন্যায়কে সমর্থন করছেন, মমতার উপর সরাসরি ক্ষোভ। আর অভিষেক অন্যায়টা দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন, এখনো করছেন। মমতা অভিষেক দুজনের উপরেই ক্ষোভ, এর জন্যই তৃণমূল কংগ্রেসটা আজকে ভেঙে যাচ্ছে। মমতা এর যে প্রধান কারিগর, শুধুমাত্র অভিষেক নয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা দীর্ঘদিন লালন পালন করেছেন রাজনৈতিকভাবে। আজকে মুকুল রায়ের জায়গাটা অভিষেককে দেওয়া হলো কেন? মুকুল রায় তো এই দলটা তৈরি করেছেন। আজকে মুকুল রায়কে কার্যত অসুস্থ করে দেওয়া হয়েছে। এরকমও লোকে বলে যে মুকুল রায় অসুস্থ হননি, তাকে অসুস্থ করা হয়েছে। এটা নিয়ে তদন্ত হলে সঠিকটা বেরিয়ে আসবে। তারপরে যখন মুকুল রায় দলে নেই, আজকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একটা সময় তো তিনি ওই দলে ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সবচেয়ে বেশি যদি জনপ্রিয়তা কার থেকে থাকে, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা নিজে সেই সময় দেখেছি, আমরা তো প্রথম থেকেই তো বিজেপিকে দেখিনি। আমরা এই রাজ্যে প্রথমে সিপিএম দেখেছি, তারপর তৃণমূল দেখেছি, তারপর বিজেপি দেখেছি। তো তৃণমূলে আমি যখন সাংবাদিক হিসেবে আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে দলে একমাত্র একজন ব্যক্তি ছিলেন যিনি মাঠ ভরাতে পারতেন। রাজনীতিতে জনপ্রিয়তা মাঠ ভরানো দেখে বোঝা যায়, সেই ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীকেও কুণাল ঘোষের মতন একজন, কখনো সাংবাদিক, কখনো অমুক তমুক, যাই হোক, তিনি সরাসরি মাইকটা কেড়ে নিয়ে তার নামটা অ্যানাউন্স করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি নিজের ভাইপোকে রাজনীতিতে কেরিয়ার উত্থান করার জন্য উদগ্রীব হয়ে পড়েছিলেন, একটা দল আলাদা তৈরি করতে হলো, যুবা, আজকে হয়তো অনেকের মনে থাকবে না। লাস্টে ওই দলটাকে খুঁজে পাওয়া গেল না। শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে ব্যাকল্যাশ করা হয়েছে, তারপরেও পারেনি। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, বিধায়কও নেই, সাংসদও নেই। দুবার দুবার শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, একবার 1956 ভোটে, সেটা আরো বেশি ব্যথার ছিল, আর এবার তো 15,000 ভোটে, এবং নিজের পাড়ায় ঢুকে হারিয়ে এসেছেন। তো আজকে মমতা দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লালন পালন করতে গিয়ে, পিসি তো মায়ের মতো হয়, তো মায়ের মতো সন্তানকে লালন পালন করতে গিয়ে তার রাজ্যপাট গেছে, দলটাও এবার শেষ হয়ে যাবে। দুজনের উপরেই ক্ষোভ মানুষের। একদিকে যেমন দেখা গেল ভবানীপুরের গড়ে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারালো, অপরদিকে সোনারপুরে যেখানে একসময় তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে, সেখানেই দেখা গেল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়লো। সাধারণ মানুষ তাকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া, পচা ডিম, জুতো, পাথর তাকে লক্ষ্য করে ছোড়া হলো। এটা এর ঠিক, কারণটা কি সাধারণ মনে হয়? মানুষের ক্ষোভ অবশ্যই ছিল। কিন্তু যে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, আমি সংবাদ মাধ্যমেও দেখেছি, নিজেও খোঁজ নিয়ে দেখেছি, যে তারা কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত, তারা কিন্তু কোনোভাবে বিজেপির সঙ্গে যুক্ত নয়। তাদের পরিবারের সদস্যরাও, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন, যে তারা কিন্তু তৃণমূল করে। এবার তৃণমূলের উপরেই তৃণমূলের ক্ষোভ। আমি দেখছিলাম আজকে বিজেপির যিনি রাজ্য সভাপতি, তিনি বলছেন যে আমরা নিজেরাই 6 মাস ধরে বলছিলাম তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। এই এই যে আমার যেটা মনে হয়, ওখানে ভাগ বাটোয়ারার কোনো গল্প ছিল, যার জন্য অভিষেক লবি, মমতা লবি তো বিষয় থাকে, ভাগ বাটোয়ারার গল্পের জন্য অভিষেকের উপর ডিম ছোড়া হয়েছে। কিংবা অভিষেক হয়তো নিজেই প্ল্যান করে থাকতে পারে, কারণ অসুস্থতার নাটকটা না করলে তাকে সিআইডির কাছে হাজিরা দিতে হতো, প্রশ্নের মুখে পড়তে হতো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 3 জন বিধায়ক, মহেশতলার বিধায়ক, হাওড়া মধ্যের বিধায়ক এবং বারুইপুর পূর্বর বিধায়ক, 3 জন বিধায়ক বলেছেন যে সই তাদের জাল হয়েছে। তৃণমূলেরই বিধায়ক বলছেন যে এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের সইটা জাল করেছেন। তো তৃণমূলকে তৃণমূলই বয়ান দিয়ে দিচ্ছে যে চুরিটা হয়েছে। তাহলে ওনার তো বলার কিছু ছিল না। তার বলার একটাই জিনিস, যে আমিও জানি না আমার সইটা কে চুরি করেছে, এছাড়া কিন্তু তার বলার কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জালিয়াতি যেটা তিনি করেছেন, সিআইডির কাছে তিনি যেতে ভয় পাচ্ছেন, ঠিক সেই কারণে তিনি এই ওনার উপরে যে আক্রমণ হয়েছে, এই নাটকটা তিনি করেছেন। আমার মনে হয় এটা স্রেফ নাটক, এছাড়া আর কিছু না। একটা নাটক করা হয়েছে। এবার হয় কি, একটা রং তামাশা কোথাও হলে অনেক মানুষ জুটে যায়, চোর চোর স্লোগান দিতে দেখে অন্যরাও চোর চোর স্লোগান দিয়েছে। কিন্তু এটা আমার ব্যক্তিগত ধারণা যে পুরোপুরি ওনার নিজের সাজানো একটা প্লট।
মমতা এবং অভিষেক দুজনেই তো অভিযোগ করছেন যে সোনারপুরের মানুষ তাকে ভালোবাসে, বাইরে থেকে লোক আনিয়ে তার সাথে এই ঘটনা হয়েছে। না না না, আমি তো সংবাদ মাধ্যমে দেখলাম, এবং আমাদের প্রতিনিধিরাও যেখানে যেখানে গেছেন, আমার পরিচিতরাও ওখানে গিয়েছিলেন, কথা বলেছেন। ওখানকার মানুষ বলছেন যে না, আমাদের ক্ষোভ আছে। আমি নিজে দেখেছি ওখানকার রাস্তাঘাট খারাপ, ওখানে রাস্তাঘাট হয়নি, আলো হয়নি। তারপরে যিনি মারা গেছেন বলে দাবি করা হচ্ছে অত্যাচারে, স্থানীয়রা বলছেন যে উনি স্ট্রোক করে মারা গেছেন। এবার কেউ যদি স্ট্রোক করে মারা যায়, এর দায়িত্ব কে নেবে? এবং সেটাকে তিনি রাজনীতি করার জন্য ওখানে গেছেন। মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে, মানুষের যে একদম বুনিয়াদি পরিষেবা, একদম বিন্দু মাত্র, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাড়ির উপরে আমাদের আহ, বাড়ির সামনে লাইট রয়েছে, সামনে রাস্তা রয়েছে, আমরা সুবিধা উপভোগ করছি শহরের উপকণ্ঠে। কিন্তু শহরের উপকণ্ঠের বাইরে বেরোলেই যে চেহারাটা কঙ্কালসার পশ্চিমবঙ্গটা দেখা যাচ্ছে, ওখানকার মানুষ বলছেন আমরা ট্যাক্স দিচ্ছি কিন্তু পরিষেবা পাচ্ছি না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সময়টা এসে রাজনীতি করছেন। যে লোকটা ওখানকার মানুষকে উত্ত্যক্ত করেছে ভোটের আগে এবং পরে, সেই মানুষটাকে দেখতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আসবে? কোনো ভালো মানুষকে দেখতে আসতে পারতো, মানুষের কথা শুনতে আসতে পারতো। ওই একটা চোরকে সমর্থন করতে আরেকটা চোর এসেছে বলে ওখানকার মানুষরা ক্ষুব্ধ, তারা নিজেরাই বলছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন, ওরা সকলেই স্থানীয়, কেউ বাইরে থেকে আসেনি। এবার কিন্তু ওই পাঁচজন যারা গোটা অপারেশনটা করেছে, যারা ডিম ছুঁড়েছে, করেছে, আহ, তারা তো ওখানকার স্থানীয় এবং তৃণমূল কংগ্রেস কর্মী। এক, আরেকটা আমি বলবো আপনাদেরকে, যে ওই দিনকে বেশ কয়েকজন সাংবাদিকেরও ভূমিকা আমার কিন্তু ভালো লাগেনি। সাংবাদিক হিসেবে আমাদের শেখানো হয় তটস্থ থাকতে হবে, খবর করতে হবে। কিন্তু আমি দেখলাম যে ডিজিটাল যোদ্ধা নামধারী কয়েকজন সাংবাদিক কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাবা সোনা করার মতো করে যেভাবে বাঁচানোর চেষ্টা করলেন, এটা কিন্তু সাংবাদিকের কাজ নয়। সাংবাদিক দেখতে পারে, খবর করতে পারে, কিন্তু কাউকে বাঁচানো, কাউকে মারধর করা এবং বাঁচানো দুটোই সাংবাদিকের কাজ কিন্তু নয়। তবে এই বিষয়টাও উঠে আসছে যে সাধারণ মানুষ এও প্রশ্ন তুলছে যে একজন দুর্নীতিগ্রস্ত লম্পটের বাড়ির লোকের হুম। সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু যখন অভয়ের কাণ্ড হলো তার বাড়িতে তো একবারও ছুটে যেতে দেখা যায়নি অভিষেক। অভয়ার কাণ্ডে তো বাড়িতে যায়নি, উল্টে অভয়ার বডি তাড়াতাড়ি কিভাবে ডিস্ট্রয় করে দিতে হবে যাতে তথ্য প্রমাণ লোপাট করা হয়, তার জন্য তিনি একজন স্থানীয় বিধায়ককে কাজ লাগিয়েছিলেন, নির্মল ঘোষ, যিনি এবার হেরেছেন। একজন ওখানকার স্থানীয় কাউন্সিলরকে কাজে লাগিয়েছিলেন, গোটা প্রশাসনকে কাজে লাগিয়েছিলেন। শুধু তাই নয়, আমি মনে করিয়ে দেবো আপনাদেরকে এবং দর্শকদেরকেও, আপনাদের দর্শকদেরকে মনে করিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 14ই আগস্ট রাতে, যেটাকে ওনারা 15ই আগস্টের মঞ্চ বলে চালান, সেই রাতে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে অন ক্যামেরা ফেসবুক লাইভ করে এবং সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, আমি তৎকালীন সিপিকে 50 বার ফোন করে খোঁজ নিয়েছি কি হচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনা যেটা ঘটছে সেটা জানতেন। তাহলে প্রশ্ন উঠছে এক্ষেত্রে যে তাহলে ওই যে ক্যাশ টাকা দেওয়া হয়েছিল, সরকার তো ক্যাশ টাকা দিতে পারে না, সরকার কাউকে ক্ষতিপূরণ দিতে পারে, কিন্তু ক্ষতিপূরণ তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে। আমি ধরে নিলাম ব্যাংক অ্যাকাউন্ট নেই কারো, সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে 20,000 টাকার বেশি ক্যাশ ট্রানজ্যাকশন করা আজকের দিনে ইলিগাল। তাকে 5 লক্ষ টাকার মতন অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে শোনা যায়। এবং এক বান্ডিল টাকা ওই পুলিশটা কি নিজের ঘুষের টাকা দিয়েছিলেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেম্বার থেকে টাকা বের করে দিয়েছিলেন? এগুলো তো তদন্ত করা দরকার। আজকে শুধুমাত্র আপনি দেখুন অভয়ার ক্ষেত্র নয়, আপনি দেখুন হাঁসখালির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, কামদুনিতে 14 দিন পরে গেছিলেন, সুজেটের ক্ষেত্রে, পার্কস্ট্রিটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছিলেন যে একটা নারীর সম্মানের হানির জন্য যথেষ্ট। এবং দুর্গাপুরের ক্ষেত্রে আপনি মনে করে দেখুন, উনি বলেছিলেন কেন 8টার পর বেরিয়েছিল। বরাবরই যিনি ভিকটিম শেমিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে তো দাঁড়ানি না, উল্টে তদন্ত যাতে ঘেঁটে যায় সেরকম চেষ্টা করেছেন। তা আজকে পিসি ভাইপো তো আলাদা না, পিসি যা করেছেন ভাইপো তেমন করেছেন। ভাইপো তো এই ভোটের সময় বলেছিলেন যে চুল্লিতে আমি, যারা স্ট্রোক হয়ে মারা যাবে তাকে চুল্লিতে ঢুকিয়ে দেবো, সৎকার করে দেবো। তো জ্যান্ত মানুষকে যারা মেরেছে 21-এ, তারা এইসব কথার মাধ্যমে কি বোঝাতে চায় আমরা তো বুঝি। ভোটের সময় এত এদের উদ্ধত্ত যে বলেছিল যে গুজরাটি, মানে নরেন্দ্র মোদী অমিত শাহকে বলেছিল যে তাদেরকেও দেখে নেবে। আরে অমিত শাহ তো সকাল বিকাল চায়ের সাথে এরকম 2-4টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হজম করার ক্ষমতা রাখে, তাও এদের শিক্ষা দীক্ষা হয় না। যাই হোক, এখন হেরেছেন, এখন হয়তো বুঝবেন। দলটাও থাকবে না, বাড়িটাও ভেঙে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন, তিহারে যেতে হবে, লাল টুসটুস চেহারাটা কালো হয়ে যাবে, রোগা আছেন, আর কত রোগা হবেন আমি জানি না, তবে আমি ভবিষ্যতে এদের ভালো দেখতে পাচ্ছি না।
আর একটা যে বিষয় যে এই জনরোষের মুখে পড়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে অ্যাপোলোতে তারপরে বেলভিউতে নিয়ে যাওয়া হয়। মমতা হুম। ব্যানার্জি অভিযোগ করছেন সঠিক ট্রিটমেন্ট হয়নি, কিন্তু রিপোর্টে এটা স্পষ্ট তার কোনো হেভি ইনজুরি হয়নি। অপরদিকেও দেখা গেল যে চণ্ডীতলায় জনরোষের মুখে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন আমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, কিন্তু এরকম কোনো রক্তের চিহ্ন তো ক্যামেরার সামনে ধরাই পড়লো না। মানে মমতা হুম। ব্যানার্জির পথেই কি অভিষেক ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা চলছে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বাবা ডাক্তার, তো আমি ডাক্তার পরিবারের সন্তান হিসেবে আমি ডাক্তার নই, কিন্তু মোটামুটি টার্মিনোলজি গুলো বুঝি। তো বেলভিউ ক্লিনিকের যে রিপোর্টটা আমি হাতে পেয়েছি তাতে পরিষ্কার বলা আছে যে ব্রুইসেস মার্কস অন চেস্ট, অর্থাৎ ওনার ছাতিতে কয়েকটা আঁচড়ের দাগ রয়েছে। এইটার ছাতিতে আঁচড়ের দাগ বা শরীরের যে কোনো শক্ত প্রান্তে, হাত হোক বা স্কিন হোক, যে কোনো হাত পা বা মুখেও হতে পারে, যে আঁচড়ের দাগের জন্য কাউকে আইসিইউতে ভর্তি নেওয়া হয় না। আইসিইউতে ভর্তি গেলে একটা হেভি ইনজুরির প্রয়োজন হবে, আপনার হাড় ভেঙে যেতে পারে, মাথায় গুরুতর আঘাত লাগতে পারে। আপনি আঁচড় আঁচড় খাওয়ার জন্য তাহলে তো মানে কি বলবো, গোটা এখন তো পশ্চিমবঙ্গটাই হাসপাতালে তাহলে পরিণত করতে হয়। তৃণমূলের সব নেতাই তো এরকম মারধর আজকে খাচ্ছে। তো আঁচড়ের দাগের জন্য বেলভিউর মতন হাসপাতালের একটা বেড দখল করে রাখবেন, এতটা নির্লজ্জ অভিষেকের হওয়াটা উচিত ছিল না। এখন শুনছি নাকি উনি বাড়িতে স্যালাইন নিয়ে নাকি চুপচাপ বসে আছেন, ভালো কথা, বাড়িতে থাকুন। আর দ্বিতীয়, আপনি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। ওই সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় না, চু কিত 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 লোকসভার মধ্যে যিনি বলেছিলেন, তো উনি একটা ভাঁড়। হুম। তো ভাঁড়ের মতো আচরণ করেন, লোকসভায় সবাইকে খুব আনন্দ টানন্দ দেন। তো সেদিনও মনে হয় ওরকমই কিছু একটা করার চেষ্টা করছিলেন। তো আমার মনে পড়ে যাচ্ছিল আমাদের সময় না, আমরা যখন ব্রাজিলের খেলা দেখতাম, আমরা তো ব্রাজিলের ভক্ত। তো ব্রাজিলে একজন রিভলডো বলে প্লেয়ার ছিল, ওকে টোকা দিতে হতো না, নিজে পড়ে যেত। এখনো আছে নেইমার বলে একটা প্লেয়ার, এখন বর্তমান প্রজন্মের যারা ব্রাজিল ভক্ত তারা জানবে আর কি। তো ওই নেইমার বা রিভলডোর মতো ওনাকে টোকাও দিতে হয়নি, শুধু চোর বলেছে, কানের কাছে এসে একজন চোর বলেছে, তাতেই ওনার মনে হয় কান টান ফেটে গেছে, উনি মাথা ধরে শুয়ে পড়লেন। আবার তার পরের সেকেন্ডে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর উঠে বসে রাস্তা ঘেরাও করছেন, তখন আবার হাসছেন, গল্প করছেন। তো এরকম একটা ব্যক্তি যে নাটকটাও ঠিক করে করতে পারে না, প্রথমে মাথা ইয়ে করে বসে পড়লো, বসে পড়ার পর দেখা যাচ্ছে সে আবার হাসছে, গল্প করছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার বাড়িতে আসছে তখন দেখা যাচ্ছে বিরাট বড় ব্যান্ডেজ, মানে ওনার মাথায় কমসে কম 30-40টা সেলাই পড়লে অত বড় ব্যান্ডেজটা দরকার হতো। তো এরকম নাটক, মানে খুব কাঁচা নাটক আর কি। মানে ওনার দলে তো ব্রাত্য বসুর মতন একজন আহ, স্বনামধন্য ডিরেক্টর আছে, ওই রাজ চক্রবর্তীর মতো স্বনামধন্য ডিরেক্টর আছে। তো এই যে গল্প ওনারা যে ফাঁদেন, একটু এইসব ডিরেক্টরদের থেকে জিজ্ঞেস করে নিতেন যে অভিনয়টা কিভাবে করতে হয়, একটু শিখে টিকে নিতেন। সত্যজিৎ রায় ফিল্ম যে ইনস্টিটিউট আছে, ওখানে ওদেরকে কেউ ভর্তি নেবে না আমরা জানি, কিন্তু অন্তত এদের কাছে ওরা একটু শিখে নিতে পারতেন, অভিনয়টা ভালো হতো। এই যে হেনস্থার পরে আজকে প্রথম কালীঘাটে গেলেন তিনি, সাংবাদিকদের তিনি হুম। বলছেন যে এমআরআই করিয়েছি, এখন ঠিক আছে, একটু মানে এই সামান্য আঘাতের জন্য, মানে আঘাত হয়েছে কিনা সেটাও স্পষ্ট নয়, তার জন্য এমআরআই করতে লাগলো। আসলে কি বলুন তো, পয়সা বেশি থাকলে না ভূতের বাবারও শ্রাদ্ধ হয়, হতে পারে, অসুবিধা নেই। এমআরআই কেন, উনি চাইলে সে আরো টার্মিনোলজিতে, ডক্টর টার্মিনোলজিতে বলে সিটি স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান সহ আরো অনেক কিছু, ফুল বডি চেক আপ করাতে পারেন, যা ফুল বডির এক্সরে করাতে পারেন, পয়সা থাকলে এগুলো হয়, অসুবিধার কিছু নেই, বলতেই পারেন। বরং উনি অনেক ধরনের টেস্ট হয়, ব্লাড টেস্ট, কিডনি টেস্ট, এলএফটি, কেএফটি, যত ধরনের টেস্ট হয় সবগুলো উনি করাতে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু ওনার তো কিছু হয়নি, তাতে তো কিছু ধরা পড়েনি। ওনার এবারে যদি কিছু ধরা পড়তো উনি দেখাতে পারতেন। ওনার নাটকগুলো না খুব কাঁচা হয়ে যাচ্ছে, এত কাঁচা নাটক দয়া করে করবেন না। রাজ চক্রবর্তী, ব্রাত্য বসু এখনো তৃণমূল ছেড়ে যাননি, আপনারা ওনাদের কাছে যান, একটু অভিনয়টা শিখুন, একটু ভালো করে অভিনয়টা করুন, একটু বেশি আমাদেরকে আনন্দ দিন। তৃণমূলটা আর কদিন পরে থাকবে না, তখন আমরা কি দেখবো? আমরা কি পোগো চ্যানেল দেখবো এখন? আপনাদের অভিনয় দেখতে চাই, এখনো 5টা বছর আপনারা বিরোধী থাকবেন, ঝুটঝামেলা করবেন। তৃণমূলকে তো আমরা সিপিএম জমানাতেও বিরোধী দেখেছি, কত তখন ভালো লাগতো যে একটা সত্যিকারের একটা বিরোধী দল, কি মেজাজ ছিল তখন। অর্জুন সিং তখন তৃণমূলে যখন ছিলেন, বিধানসভা ভাঙচুর করেছেন, আমরা তখন ছাত্র, আমরা তো সেগুলো দেখে খুব উদ্বুদ্ধ হতাম, হ্যাঁ এই হচ্ছে একটা বিরোধী দল। এখন কোথায় সেই বিরোধী দলের ঝাঁঝটাই নেই। আমরা বিজেপিকেও 77 জন ছিল, তৃণমূল অনেককে ভাঙিয়ে নিয়েছিল, তারপরে ওই 55-60 জন মতন
বিজেপির নিয়েছিলেন। ওই 50 জনকে নিয়ে শুভেন্দুদা যেভাবে বিধানসভায় ঝাঁজ, 5 বছর কি ঝাঁজ আমরা দেখেছি। এই কথায় কথায় বয়কট হচ্ছে, কথায় কথায় বিধানসভার ভিতরে তর্কাতর্কি হচ্ছে, অগ্নিমিত্রা পল ঝাঁঝালো বক্তব্য রাখছেন, শুভেন্দুদা ঝাঁঝালো বক্তব্য রাখছেন, শুধু মিডিয়াতে মানে মুখ্যমন্ত্রীর এক কলম তৎকালীন বহিষ্কৃত এখন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার এক কলম দেখানো হতো, শুভেন্দু অধিকারী 10 কলম। এটা ছিল বিরোধী দল। আপনাদের এখন 80 জন, তাড়ানোর পরেও 78 জন, এখনো যখন বিজেপি জিতেছিল 77 জন জিতেছিল, ভাঙচুরের পর আরো কম। কিন্তু আপনারা এখনো তৃণমূলের থেকে মানে তৃণমূল এখনো বিজেপির থেকে বিরোধী হিসাবে একটা আসন বেশি, 78। আপনাদের ঝাঁজ নেই কেন? আমরা বিরোধী দলের ঝাঁজ দেখতে চাই। এই কুণাল ঘোষ একটু মিটিমিটি কথা বললে হবে? অন্যরা ঝাঁঝালো নেতা চাই আমাদের। এত ঝাঁজ কোথায় গেল? এই ঋতব্রতর আমরা ফেসবুক লাইভে, ইউটিউবে, মোবাইলে কিসব কিসব ভিডিওতে ঝাঁজ দেখেছি। এবার রাজনীতির ঝাঁজ আমরা একটু দেখতে চাই। আর একটা যে বিষয়, তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো আজ। কলকাতার চারু মার্কেটে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। এটা বলা হচ্ছে যে আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন তিনি, সেই সময়তে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ সেই সময় নেওয়া হয়নি। আর দেখুন, এর থেকে অনেক বড় বড় ঘটনাগুলো ঘটানো হয়েছে, কিন্তু শুধু নির্যাতিতার নামটা উনি হয়তো বলে ফেলেছেন, অপরাধ, নিশ্চয়ই অপরাধ, আমি সমর্থন করছি না। কিন্তু গোটা নির্যাতিতার বডিটাই পুড়িয়ে দেওয়া হলো। তারপরে যেখানে এভিডেন্স গুলো ছিল যে ঘরে, সেই ঘরটাকেই নষ্ট করে দেওয়া হলো। 7 দিন মমতা বন্দ্যোপাধ্যায় সময় নিলেন যাতে এভিডেন্স গুলোকে ক্লিনজিং অপারেশন করা যায়, এভিডেন্স শেষ করে দেওয়া যায়। ওই জায়গার গঠনমূলক চরিত্র বদলে দিলেন। 7 দিন সময় নিয়ে পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে গোটা ব্যাপারটাকে তিনি একদম ছারখার করে দিলেন। তো রচনার থেকে আমি মনে করি, অবশ্যই রচনা দোষী হলেও রচনার থেকে অনেক বড় দোষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই কেসে মমতা হচ্ছেন মূল টার্গেট। রচনা এখন এটা হতে পারে যে এই অভিযোগ হওয়ার পর হয়তো তিনি তো কালো কালো ধোঁয়া ধোঁয়া অনেক কিছু দেখেছেন, তিনি হয়তো একটু চোখে ধোঁয়া দেখবেন, চোখে সর্ষে ফুল দেখবেন, একটু অসুবিধা হবে, একটু অ্যান্টিসিপেটরি বেল নেবেন, হয়তো বেল পেয়েও যাবেন, একটু যিনি বিচারক হবেন ওনাকে একটু ওয়ার্নিং টার্নিং দিয়ে হয়তো ছেড়েও দেবেন। কিন্তু রচনার থেকে অনেক বেশি দোষে দুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেসে যদি কারো সব থেকে বেশি দোষ হওয়া উচিত বা কারো সব থেকে বেশি দোষ রয়েছে, সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাই। রচনা অনেক ছোট বস্তু, এই ক্ষেত্রে অন্তত বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় অপরাধের সঙ্গে লিপ্ত। সারা পশ্চিমবঙ্গে যতগুলি অপরাধ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিআইডি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আইবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ ডিপার্টমেন্ট ছিল। মমতা সবই জানতে পেতেন। একটা পুলিশ যে মন্ত্রী যিনি হন, তার কাছে সমস্ত বড় বড় কেসের ইনফরমেশন গুলো থাকে। কে কয়লা খাচ্ছে, কে বালি খাচ্ছে, কে গরু খাচ্ছে, উনি জানতেন না? তিনি সমস্ত বিষয়গুলোকে তিনি অপারেট করাতেন। তিনি আসল দোষে দুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দোষগুলো রয়েছে, সেই রচনা ব্যানার্জির দোষের থেকে আমি মনে করি আরো বড়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কবে জেলে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জেলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ এই দিকেই এখন তাকিয়ে আছে। দাদা, শেষ দুটো বিষয়ে জানতে চাইবো। এই যে অন্নপূর্ণা যোজনা, একটা সময় বলা হয়েছিল যে ওই অন্নপূর্ণার যে ফর্ম সেটা হবে খুব সহজ সাধারণ, কিন্তু ফর্ম রিলিজ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি রীতিমতন 13 পাতার একটি ফর্ম। মানুষ দেখে হিমশিম খাচ্ছে, সাধারণ মহিলারা ভাবছে তারা কিভাবে এই ফর্ম পূরণ করবে। হ্যাঁ, এটা একটা কথা আপনি সঠিক বলেছেন। আজকেও একটু আগে আমার বাড়িতে একজন এসেছিলেন বিষয়টা জানতে। সত্যি কথা বলতে আমিও পুরোটা জানতাম না, তো আমিও ফর্মটা দেখে বুঝতে পারলাম এটা সত্যি একটু জটিল আছে। এবার জটিল কেন আছে, সরকারের জায়গাটাও আপনাকে বুঝতে হবে। আজকেই শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন, একজন পুরুষ মানুষ বিধবা ভাতা নিচ্ছিলেন, পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছিলেন। তো এইগুলোকে যদি আটকাতে হয়, তাহলে সোশ্যাল স্ট্রাকচারটাকে আপনাকে একটু বদল করতে হবে। আপনাকে ফর্মটাকে কমপ্লিকেটেড বলবো না, পুরো তথ্য এই কারণে নেওয়া হচ্ছে যাতে কোনো অবৈধ, যার পাওয়ার কথা নয়, তারা যাতে না পায়, তার জন্য। এবার এটা সত্যিই যে এই ফর্মটা একজন প্রান্তিক মানুষের পক্ষে হয়তো কঠিন হতে পারে। আমি বলবো আপনারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যে ক্যাম্পগুলো হচ্ছে তার সহযোগিতা নিন। এবং আপনারা যদি মনে করেন আমি কোনো রাজনৈতিক দলের সহযোগিতা নেব না, সেক্ষেত্রে হতেই পারে, কেউ কোনো দলকে পছন্দ বা অপছন্দ করতেই পারে। সেক্ষেত্রে আপনারা যারা বিষয়টা জানেন তাদের মাধ্যমে এটা ভরে নিন। এটা তো সত্যি যে আজকে আমরা যখন ব্যাংক অ্যাকাউন্টও খুলি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেও আমাদেরকে 10-12 পাতার একটা ফর্ম দেয়, জাস্ট একটা সামান্য অ্যাকাউন্ট খোলার জন্য। তো তখনও তা আমরা সহযোগিতা নিই মানুষের। আমি নিজেও এখনো ব্যাংকের ফর্ম সবকটা হয়তো ভরতে গিয়ে আমারও একটা দুটো ভুল হয়ে যেতে পারে, বা আমরা লোন নিয়েছি, লোনের ফর্ম ভরতে গিয়ে আমারও ভুল হয়েছে। তো যারা শিক্ষিত মানুষ তাদেরও ফর্ম ভরতে গেলে অনেক সময় নানান ক্রাইটেরিয়াতে ভুল হয়। কিন্তু আমি বলবো আপনারা প্রয়োজন হলে
যা আপনার এলাকার যেখানকার ওয়ার্ড অফিসগুলো রয়েছে, পঞ্চায়েতের পঞ্চায়েত দপ্তরগুলো রয়েছে, আপনার এলাকার যিনি ভারতীয় জনতা পার্টির দলের দায়িত্বে আছে তাদের সহযোগিতা নিন। তারা তো ক্যাম্প করছেন, এমনটা তো নয় যে সরকার 12 পাতার ফর্ম বের করে আপনাকে জলে ভাসিয়ে দিয়েছে যে না আমরা আর হেল্প করবো না, এমনটা তো নয়। সরকার কিন্তু হেল্পও করছে। আপনারা যে যেখানে আছেন ভারতীয় জনতা পার্টির অফিসগুলোতে, পঞ্চায়েতের, এবার যদি আপনার বিজেপির অফিসে যেতে অসুবিধা হয় পঞ্চায়েত অফিসে যান। আপনারা তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে দখল করে রেখেছিল যে সমস্ত ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ডগুলো এখন তৃণমূল কংগ্রেসের দখলমুক্ত হয়ে গেছে। সেগুলো নিউট্রাল জায়গায় গিয়ে আপনারা যারা জানেন তাদের মাধ্যমে ফর্মটা ভরিয়ে নিন। কারণ জটিল মনে হতেই পারে, সেক্ষেত্রে মানুষের কাছে অপশন থাকছে যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্পে সহযোগিতা নিতে পারেন। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন, এটা ফিল আপ করলে যে 3,000 টাকা পাবেন এমনটা নয়, পারিবারিক ডাটা নিয়ে রাখছি, ওই ডেটার ভিত্তিতে আপনি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন, এমনটার কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না এর? হ্যাঁ, এটা আমিও শুনেছি, কিন্তু দেখুন আমি বলবো যে সরকারের ব্যাপারটাও বুঝতে হবে। সরকার এটা বলছে যে এই ফর্মটা হচ্ছে যারা প্রকৃত প্রাপক তাদেরকে দেওয়া হবে। প্রকৃত প্রাপক কাদের বলা হচ্ছে? যারা বিরাট অর্থ উপার্জন করেন না। এই যে ধরুন আমি এখন আপনার সঙ্গে কথা বলছি গাড়িতে বসে, আমি যদি আমার বয়স তো 40-এর একটু কম, তা আমি যদি এখন বেকার ভাতা অ্যাপ্লাই করি এটা কি ভালো দেখাবে? আমি গাড়ি চড়ছি, আমি ভালো বাড়িতে আছি, অথচ আমি বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছি। সরকার বলছে যে আপনার যদি ভালো টাকা রোজগার হয় তাহলে আপনি সরকারের এই যে পশ্চিমবঙ্গ তো আজকে 8 লক্ষ কোটি টাকা ঋণের দানায় ডুবে আছে, তা আপনি যদি এই গাড়ি বাড়ি ব্যবহার করেন আপনি দয়া করে এটা নেবেন না। এটা হচ্ছে যে যারা প্রান্তিক মানুষ, যারা গরিব মানুষ বা যারা দিন আনেন দিন খান তাদের জন্য। তো যারা ইনকাম ট্যাক্স ভরেন তারা যাতে এটা না নেন, সরকার এটা চাইছে। তাই বলে বলছে না যে আপনার দুটো ঘর আছে, আমি যেটা শুনেছি যে দুটো ঘর থাকলে সরকার আপনাকে দেবে। দুটো ঘরে এই কারণে এটাকে ক্রাইটেরিয়া করা হয়েছে যারা বিপিএল তালিকায় আছে বা যারা সরকারের যে আবাস যোজনাটা নিয়েছে, আবাস যোজনায় যেহেতু দুটোই ঘর দেওয়া হয় তার জন্য এরকম করা হয়েছে। বলা হচ্ছে নিম্নবিত্ত মানুষরা এটা নেবেন, নিম্নবিত্তরা অবশ্যই পাবেন বলে আমি বিশ্বাস করি। এবং আপনারা যদি মনে হন আপনারা প্রাপক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবার অবস্থা ভালো কিন্তু বাবা হয়তো সন্তানকে দেখছে না, সন্তান হয়তো খেতে পাচ্ছে না, কিন্তু সে হয়তো দোতলা বাড়িতে থাকছে। সে এমন ভাবে, আমি বলবো যে তারা এমন ভাবে ফর্মটা ফিল আপ করুন যাতে আপনি প্রাপক হিসাবে গণ্য হবেন। আপনি দেখা যাচ্ছে আপনি 5তলা বাড়িতে থাকেন কিন্তু আপনার দিন আনে দিন খেতে হয়, আপনি তাহলে লিখবেন না আপনি 5তলা বাড়িতে থাকুন, আপনি লিখুন আপনি একটা ঘরে যদি থাকেন আপনি সেটাই লিখুন। এমন ভাবে ফর্ম ফিল আপ করুন যাতে আপনিও পেতে পারেন এবং সরকারও যাতে আপনাকে টাকা দিতে অসুবিধা না হয়। এই যে অন্নপূর্ণা যোজনার জন্য মানুষ একটু বিভ্রান্তির মুখে পড়ছে, অপরদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করা হচ্ছে, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা তারা নানা সমস্যার মুখে পড়ছে। এই যে ফলাফলটা মানে কোনো কি প্রভাব পড়তে পারে পরবর্তী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে? দেখুন, মানুষ তো অবশ্যই বলা বলি করছে যে এখন অনেকে এরকমও বলছে যে যারা হিন্দু তারা তো, হকাররা তো হিন্দু ছিল, কেন তাদের উচ্ছেদ করা হলো? দেখুন, রেলটা রেলের প্রপার্টি, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রপার্টি নয়। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় হচ্ছে যে রেল দেখতে পেয়েছে যে এখন সরকার বদল হয়েছে, এখন তারা এমন একটা সময়ের মধ্যে আছে যে তারা একটা কাণ্ড ঘটিয়ে দিলে খুব বেশি হয়তো রিপারকেশন হবে না, কারণ রেলও কেন্দ্র সরকারের অধীনে। এটা করিয়েছেন কিন্তু স্থানীয় রেলের যারা দায়িত্বে আছেন তারা, রেলের দপ্তরের তরফ থেকে এরকম কোনো নির্দেশ কিন্তু নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে শুভেন্দু বাবু, আমি দেখেছি যে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে এত কম সময়ে বিনা নোটিশ দিয়ে কেন উচ্ছেদ করা হয়েছে, এটা কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আমি দেখেছি বিশেষ বিশেষ ক্ষেত্রে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক, বিশেষ করে সর্বরিদি আমি দেখলাম, তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে এত দ্রুততার সাথে যেটা করা হয়েছে এটা ঠিক হয়নি। এবার রেলের জমি রেল উচ্ছেদ করলে আমাদের কিন্তু বলার কিছু থাকে না, উচ্ছেদ রেল করতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে এতদিন তো তারা ওখানে খেটে খাচ্ছিল, তাদের একটা নোটিশ দেওয়াটা উচিত ছিল। রেলের জমি এতদিন ধরে দখল করে রাখা হয়েছিল, এটাও তো বেআইনি, এটাও আমাদের মানতে হবে। সিপিএম এদেরকে বসিয়েছে, অতীতে কংগ্রেস বসিয়েছে, সব থেকে বেশি সিপিএম বসিয়েছে। এবং সম্প্রসারণ হয়েছে বেশ কয়েক বছরে, 9 বগি থেকে 12 বগি যখন হয়েছে তখন তৃণমূল কংগ্রেস বসিয়েছে। তো এই পাপগুলো কিন্তু ওরাও করেছে, এটাও আমাদেরকে বুঝতে হবে। তো যারা এতদিন ধরে আছেন, সরকারেরও একটু দেখা উচিত যে কোনোভাবে এদেরকে পুনর্বাসন করা যায় কিনা, আর একটু সময় দিয়ে যাতে এরাও নিজেদের দোকান টোকান সরিয়ে নিতে পারতেন। যেভাবে সময় না দিয়ে ভাঙচুর হয়েছে, এটাও সরকারকে দেখা উচিত। এত অমানবিকতা হওয়া উচিত না, যেটা শুভেন্দুবাবু বলছেন আমি মনে করি যে এটা উনি ঠিকই বলেছেন। অসংখ্য ধন্যবাদ।